রাজনৈতিক দলগুলো সামাজিক জীবনের প্রতিটি বিন্দু থেকে রাজনীতি করতে থাকবে এবং সেটাই আমাদের এই সমাজের এই মুহূর্তের বাস্তব। কিন্তু একটা বিষয়ে অন্তত আপনারা একমত হবেন আশা করি, যে আমাদের ছোটবেলা থেকেও শুরু করে আজ পর্যন্ত এরকম কোনো রকম একটা প্রসেস, সরকারি কোনো প্রসেস বা কর্মকাণ্ড এখনো পর্যন্ত দেখিনি, মনে পড়ছে না, যে প্রসেসটা চলাকালীন অবস্থাতে এতবার এত রকম পরিবর্তন হয়েছে। এত রকম নিয়মের পরিবর্তন শুধু না, সে একই নিয়মকে জারি করবার পরে সেই নিয়মটাকেই পাল্টে দিয়ে আবার একটা নতুন নিয়ম এসেছে একটি সংস্থার তরফ থেকেই, এরকমটা খুব বেশি মনে পড়ে না। প্রসঙ্গ হচ্ছে এই মুহূর্তের এসআইআর পরিস্থিতি। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন বলুন, রায় বলুন, সেটা পাওয়া গেল। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এসআইআর হোক, এইটার সমর্থন জানিয়ে মানুষের ভাষায় এর আগে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি। এসআইআর এর অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। একটি ভোটার তালিকা সংশোধিত, স্বচ্ছ হওয়া ভীষণ জরুরি একটি রাষ্ট্রের পক্ষেও। তার কারণ এই ভোটার তালিকাতে যারা ভোটদাতা তারাই জনপ্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু আমাদের দেশের আইন প্রণয়ন করেন। রাজ্যসভায়, লোকসভায়, বিধানসভায় এবং আরো পরবর্তীতে আপনার পৌরসভা, পঞ্চায়েত, এই জায়গাগুলোতে। তাহলে সেই ভোটার তালিকা মানে খুব স্বচ্ছ হওয়াটা খুব জরুরি। সেই পর্যন্ত ঠিক ছিল। তাহলে একটি প্রসেস যখন চালু হবে, তাহলে আমরা এতদিন কি জানতাম, যে তার একটা নোটিফিকেশন হয়, তার কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়, কিছু ডকুমেন্টেশন, কোনটার ক্ষেত্রে কি লাগবে না লাগবে সেগুলো বলে দেওয়া হয়। অবশ্যই মৃত ভোটারের নাম বাদ যাওয়াটা ভীষণ জরুরি। অবশ্যই একইভাবে দু জায়গায় নাম আছে, একাধিক জায়গায় নাম আছে, এরকম ভোটারের নাম এক জায়গায় থেকে বাকি জায়গাগুলো থেকে কাটা যাওয়া অত্যন্ত জরুরি। একই রকমভাবে মানে যাদের এখানে ভোটদানের কোনো অধিকারী থাকার কথা না, যারা বিদেশি, সেই বিদেশিদের নাম যদি জালভাবে কোনোভাবে ঢুকে গিয়ে থাকে, মানে ডকুমেন্টের কোনো ভুল কারণে, মানে ভুল ডকুমেন্ট দেখিয়ে, জাল ডকুমেন্ট দেখিয়ে ঢুকে গিয়ে থাকে সেই ভোটার তালিকায়, সেটা বাদ পড়াটাও খুব জরুরি। এই সমস্ত পর্যায়গুলো সব ঠিক ছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গাটাতে। আজকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির অন্যান্য নেতারাও এতদিন ধরে বলেছেন নো এসআইআর, নো ভোট। রাজ্যের বিরোধী দলনেতা তিনিও বলেছেন এবং অন্যান্য নেতারাও বলেছেন নো এসআইআর, নো ভোট। কিন্তু পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এই দিকেই কি যাচ্ছে? রাজ্যের পুরো পরিস্থিতিটা কি সত্যি সত্যি রাজ্যের বিরোধী দলনেতা অনেকদিন আগে থেকেই যেটা বলছেন, যে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি, অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে কি চলে যাচ্ছে এবার? আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর কি আরো সেই সম্ভাবনাটা জোরদার হলো না? আসুন একটু ভেবে দেখি। প্রথম কথা, আইনের অনেক কুটকেচালি থাকতে পারে। এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, সবকিছুতেই আইনি যুদ্ধটা প্রত্যেক দিন সংবাদ মাধ্যমের একদম শিরোনামে চলে আসছে। সেখান থেকে যদি ভাবেন, আজকের যে রায়টা হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে এই হিয়ারিংটা চলছে গত 14 তারিখ থেকে, কি 14 কি 15 তারিখ থেকে, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির যদি অংশটাকে ধরা হয়, যে 1,30,00,000 যে ভোটার, সেই ভোটারের মোটামুটি যে একটা অংশ, সেই অংশটাকে আজকে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে একটা রায় এসেছে। রায় বলুন, অবজারভেশন বলুন, এসছে। অন্তর্বর্তীকালীন রায়ও বলা যেতে পারে, যেটা হিয়ারিং 1 সপ্তাহ পরে আবার একটা হিয়ারিং আছে। এখানে সুপ্রিম কোর্ট যেটা বললো, যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যে
আগামী 3 দিনের মধ্যে মানে বিভিন্ন ব্লক বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, যেখানে যেখানে হিয়ারিং সেন্টারগুলো আছে সেখানে তাদের তালিকা, কাদের কাদের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আছে তাদের তালিকা সেখানে টাঙিয়ে দিতে হবে আগামী 3 দিনের মধ্যে। আমি এই সময়সীমাটার কথা আপনাদেরকে একটু চিন্তা করতে বলছি। এর পরবর্তীতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই নামের তালিকা তারা প্রকাশ করবেন, এটা কোর্ট বলে দিল। আর যে কোনো ব্যক্তিকে হিয়ারিং এ ডাকার জন্য তাকে 10 দিন সময় দিতে হবে, এটাও বোঝা গেল। তাহলে এই এতদিন ধরে যে নোটিশগুলো পেলেন যারা, তার সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে, যেটা নির্বাচন কমিশন বলেছিল চলবে না, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দিলেন মহামান্য উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। তাহলে এই যে পুরো বিষয়টা দাঁড়ালো, একজন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যিনি নোটিশ পেয়েছেন তাকে 10 দিন সময় দিতে হবে। তাহলে অলরেডি যারা মানে হিয়ারিং এর নোটিশ পেয়ে গেছেন, প্রশ্নটা এই জায়গাতে তাদের কি হবে? তারা কি আবার করে নোটিশ পাবে? তাহলে তাদের 10 দিন সময়সীমাটা কিভাবে ঠিক হবে? যে তাদের মাঝখানে যে 10 দিন সময়সীমাটা দেওয়া হবে তাদের কিভাবে ঠিক হবে? আচ্ছা, সেটা নিয়ে কোনো রকম ক্ল্যারিটি নেই। প্রথম কথা, এসআইআরটা প্রথম থেকেই নির্বাচন কমিশন, প্রসেসটা নিয়ে কোনো আপত্তি নেই, অন্তত মানুষের ভাষার তরফ থেকে আমরা জানাচ্ছি এই প্রসেসটার ব্যাপারে আমরা সমর্থন জানিয়েছি, কখনো আপত্তি তুলিনি। কিন্তু খোদ নির্বাচন কমিশন একের পর এক কনফিউশন তৈরি করেছেন। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই যে ক্ষোভ, বিভিন্ন রকম বিক্ষোভ দেখা যাচ্ছে। এর আগে হয়েছিল কি, বিএলওদের বিভিন্ন রকম নিজেদের পরিশ্রম, কাজের চাপ ইত্যাদি সংক্রান্ত বিক্ষোভ বিভিন্ন জায়গায় হয়েছিল, সেই নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে। সেই প্রসঙ্গটা যদি বাদও দিই, সাধারণ মানুষের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন এই চ্যানেলেই তুলেছিলাম যে নির্বাচন কমিশন নিজের থেকে কেন টিভিতে, খবরের কাগজে, এই যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউব ইত্যাদিতে, কেন একটা গাইডলাইন ভিডিও বা হেল্প করার মতো, মানে সাহায্য করে মানুষকে, এরকম কোনো ভিডিও বা তাদের প্রচারের কোনো ক্লিপ বা লেখা এরকম কেন বারবার করে এটা কেন করছে না? রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষের জনসমাগম হয় সেখানে তারা প্রচারের ব্যবস্থা কেন করলো? যাতে একটা মানুষ বুঝতে পারে ঠিক তার কোন জায়গাটায় কি করতে হবে, তার সমস্যাটা কোথায়, এবং সে সমস্যায় পড়লে সে কিভাবে সমাধান করতে পারে। একটাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেইভাবে, যদি তার থেকেও থাকে, সেটা জনসমক্ষে সেইভাবে প্রচারিত হয়নি। এটা একটা বড় সমস্যা। তাহলে পাশাপাশি তারা এবার বলতে পারেন, আমরা তো বিএলও কে রেখেছি, বিএলও আপনাদেরকে হেল্প করবে। একজন বিএলও যিনি কিনা বলছেন যে আমার কাজের চাপ এত বেশি যে আমি কাজ করতে পারছি না, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন বলে এই সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় উঠে এসেছে। তাহলে সেই একই জায়গাতে একজন মানুষ যখন একজন বিএলওর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আমি ভাই কি করব, সব মানুষই সবটা পারবে এমন না। কোনো মানুষ চোখে দেখতে কম পান, কোনো মানুষ কানে শুনতে কম পান, অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না, অনেকেই লেখাপড়া মানে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ইভেন ফর্মটা ভালো করে পড়ে বোঝবার মতো ক্ষমতা নেই। এই সমস্ত মানুষগুলোকে একই বিএলও অনেক সময় তিনিও বিরক্ত হয়ে যেতে পারেন যে কতবার করে বোঝাবো, কিন্তু সেই মানুষটা হয়তো বুঝতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করেননি। পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি বিজেপির রাজ্য সভাপতি এই মুহূর্তে, তিনি গতকালকে জানিয়েছেন যে নির্বাচন মানে মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাজ্যে আসুন, রাজ্যের রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় যেখানে হিয়ারিং হচ্ছে তিনি ঘুরে দেখুন পরিস্থিতিটা কি। তাহলে এটা অন্তত বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেই, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন, এটা ঘটনা যে এটা প্রত্যেকেই মেনে নিচ্ছে যে একটা মানুষের অসুবিধা হচ্ছে, মানুষ সমস্যায় পড়ছে, এবং এসআইআর প্রসেসটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে যেন নির্বিঘ্নে মানে চলতে পারে সেরকম ব্যবস্থা করা। এবং রাজ্য সরকারের পক্ষ কেউ বলেছে যে উপযুক্ত ম্যান পাওয়ার সেখানে দিতে হবে যাতে পুরো প্রসেসটা জনগণের অসুবিধা না হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। কিন্তু প্রথমেই যেটা বললাম যে টাইম পিরিয়ড, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন যে অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে কি আমাদের রাজ্য চলে যাচ্ছে,
প্রায় কি সেই দিকে এবার দিক নির্দেশ করছে না ঘটনাগুলো? খুব রিসেন্টলি আমরা জানি যে অন্য একটি ঘটনা নিয়ে, মানে একটি পারিযায়ী শ্রমিকের একটি ঘটনা নিয়ে বেলডাঙাতে একটা অশান্তি হয়ে গেছে, এবং এসআইআর কেন্দ্রগুলোতে প্রত্যেক দিন, বিডিও অফিসগুলোতে প্রত্যেক দিন খবর, মানে সংবাদ মাধ্যমে উঠে আসছে হিয়ারিং প্রসেসের সময় নানান ধরনের অশান্তি, হট্টগোল, রাস্তা অবরোধ আজকেও হয়েছে বিভিন্ন জায়গায়। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে অশান্তি। তাহলে একটি রাজনৈতিক দল তার আরেকটা বিরোধী রাজনৈতিক দল, একাধিক বিরোধী রাজনৈতিক দল, এদের মধ্যে সংঘাত, মতাদর্শগত সংঘাত থাকবে। কিন্তু এই টাইম পিরিয়ডের জায়গাটা যদি আবার আসি, তাহলে এই ধরে নিন 3 দিন, আজকে থেকে যদি 3 দিন হয়, তাহলে মোটামুটি 23 তারিখ 24 তারিখের জায়গাটায় গিয়ে পৌঁছচ্ছে টাইমটা, যে টাইমের মধ্যে এই তালিকা প্রত্যেক কেন্দ্রে টাঙিয়ে দিতে হবে। সেখানকার AERO হোক বা BLO হোক, তাদের তরফ থেকে সেই কেন্দ্রের নির্বাচন কমিশনের পক্ষ থেকে টাঙিয়ে দিতে হবে। তাহলে তারপরের থেকে একজন, আমার যদি বুঝতে ভুল না হয় আপনারা বলবেন, যে তার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে একজনকে 10 দিন মতো তাকে সময়সীমা দিতে হবে যে হিয়ারিং এর জন্য। আবার হিয়ারিং এর বুথের মধ্যে যে সমস্যাটার কথাও যারা মামলাকারী তারা বলেছিলেন, যে বুথের মধ্যে কেউ থাকতে পারবে কিনা যিনি ভোটদাতা গেছেন, যার নামে নোটিশটা এসছে, ভোটদাতার থেকে বলা ভালো, যার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা এসছে, তার সাথে অন্য কেউ থাকতে পারবে কিনা। সেখানে সুপ্রিম কোর্টের BLA 1 বা BLA 2 এরকম ধরনের কেউ থাকতে পারবেন কিনা তাকে হেল্প করবার জন্য। সুপ্রিম কোর্ট এটাও আজকে বলেছে যে হ্যাঁ, তার যদি অথরাইজেশন থাকে, যিনি যাচ্ছেন তিনি যদি অথরাইজ করে দেন, তাহলে সেক্ষেত্রে থাকতে পারে। এবং নির্বাচন কমিশন সেখানে জানিয়েছে যে তাদের আশঙ্কা ছিল যে এই ধরনের দুটো কি একাধিক রাজনৈতিক দলের ব্যক্তি যদি ওই হিয়ারিংটার মধ্যে থাকে, তাহলে কিন্তু এমনকি হাতাহাতি পর্যন্ত ব্যাপারটা যেতে পারে, যাতে হিয়ারিং প্রসেস আরো বেশি ডিস্টার্ব হতে পারে। তাহলে সত্যিই কি সেটা হতে পারে না? হতে তো পারেই। আমাদের স্বাভাবিকভাবে দেখতে পাই যে কোনো রকম একটা কথা বলতে গেলে, এই ধরনের সেন্সিটিভ জিনিসে হিয়ারিং এর ব্যাপারে যখন কথাবার্তা বলা হয়, তখন এমনিতেই মতামতের তারতম্য ঘটে। সেই তারতম্যের ক্ষেত্রে মুহূর্তের মধ্যে ক্ষোভ তৈরি হয়, মুহূর্তের মধ্যে গন্ডগোল তৈরি হয়। এমনিতেই যেখানে হচ্ছে, তাহলে এটা কি আরো বেশি হতে পারে না? আর যদি পারে, তাহলে সেটাকে কন্ট্রোল করবার উপায়টাই বা কি? মোট কথা, তাহলে এই হিয়ারিং প্রসেসটা কি আরো লেন্দি হয়ে গেল না? যেখানে নির্বাচন কমিশন বলেছিল যে 14 তারিখের মধ্যে হচ্ছে করবে, ভোটার তালিকা প্রকাশ করবে, তাহলে ভোটার তালিকা প্রকাশের পরে নির্বাচন ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্র মারফত, বিশ্বস্ত সূত্র মারফত, বিভিন্ন গণমাধ্যম তারাও জানাচ্ছিলেন যে 14 তারিখের পরে কিন্তু আমাদের এই রাজ্যে ইলেকশন ঘোষণা হয়ে যেতে পারে, অ্যাসেম্বলি ইলেকশন ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে মে মাসের 2 তারিখটাকে যদি কাট অফ পিরিয়ড ধরা হয়, তাহলে নির্বাচন কমিশনের এই হিয়ারিং আদৌ ওই 14 তারিখের মধ্যে আর কমপ্লিট হওয়া কি সম্ভব? এইটাই হচ্ছে, আমি এই টাইমিংটার কথা বলছি। আর কি সম্ভব? এইভাবে যদি গন্ডগোল চলতে থাকে প্রত্যেক দিন যদি হিয়ারিং প্রসেস ডিলে হয়, আজকে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়টাকে যদি, এই রায়ের টাইম পিরিয়ডটাকে যদি মানতে হয়, মাধ্যমিকের অ্যাডমিট আজকে গ্রাহ্য হলো, এই অ্যাডমিট গ্রাহ্য হওয়া এবং এর আগে একটা কনফিউশন তৈরি হয়েছিল, যারা অলরেডি দিয়ে ফেলেছে তারা কি করবে, তাদের একটা স্বস্তি যেমন হলো আজকে কোর্টের রায়ে, তেমনি আগামী দিনে কি কি ডকুমেন্টেশন, কি কি লাগবে না লাগবে, এই নিয়ে যখন মানুষ পাগলের মতো হয়ে আছে, সেখানে একটা হিয়ারিং কি এত দ্রুত করা সম্ভব হবে? আবার দেখুন কনফিউশন কিরকম। এই হিয়ারিং এদিকে হচ্ছে, ওদিকে নির্বাচন কমিশন কিন্তু, এটা আমাদের কাছে অলরেডি খবর ছিল, আমরা ইভেন ফোনেও যোগাযোগ করবার চেষ্টা করে খবর নিয়েছিলাম, যে এটাকেও অ্যাপের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে জনসাধারণের সুবিধার জন্য দিয়ে দেওয়া। কত মানুষ বাইরে আছে, তারা কিভাবে হিয়ারিং এ আসতে পারবে, তাদের জন্য অ্যাপে ওটা দিয়ে দেওয়া একটা প্রসেস, যে ওখান থেকে হিয়ারিং এর নোটিশটাও লগ ইন করলে দেখতে পাচ্ছে। NVSP.in যেটা আছে পোর্টালটা, ওই অ্যাপের মাধ্যমে, নির্বাচন কমিশনের অ্যাপ যেটা, সেটাতে ভোটার অ্যাপের মাধ্যমে সেটা করা যাবে।
ডকুমেন্ট আপলোড করা যাবে। কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিই, সেখানেও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বলা থাকছে না। কিরকম? লগ ইন করবার পরে যদি আপনার পেজটা খোলে, যারা করেছেন আপনি করে দেখতে পারেন, লগ ইন করবার পরে যদি পেজটা খোলে, যদি আপনার নামে নোটিশ এসে থাকে তাহলে তার তলাতেই লেখা থাকছে সেই নোটিশটাকে আপনার ওই এপিক নাম্বার বা ফোন নাম্বার দিয়ে আরেকবার ওটিপি আসার পরে সেই নোটিশটাকে আপনি ডাউনলোড করতে পারছেন, এবং ওই অ্যাপে সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছে। ওই নোটিশ দেখার পরে ওখানে আপলোড বলে অপশন আছে, আপলোড বলে পরপর অপশন আছে। নিজের, প্রথমে হচ্ছে নিজের, তারপরে হচ্ছে গ্র্যান্ডফাদার বা এই ধরনের কারোর। তাহলে নিজের যেটা, সেই ডকুমেন্টের যে ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্টের কি আছে, কি ডকুমেন্ট দিতে হবে, আপনার যে সমস্যা হয়েছে সেইটার জন্য পার্টিকুলার কোন ডকুমেন্ট দিতে হবে ওই নোটিশটাতে সেটা লেখা নেই। আচ্ছা, ভাগ গেল। তাহলে যে ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টের আবার দুটো ফিল্ড আছে আপলোডের জন্য, একটা হচ্ছে ফ্রন্ট পেজ, একটা হচ্ছে ব্যাক পেজ। তাহলে এমন এমন ডকুমেন্ট আছে যার ব্যাক পেজ নেই। আবার আমরা ফোন করে জানবার চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গাতে যে এই ক্ষেত্রে কিভাবে আপলোডটা হবে। এক্ষেত্রে তার নিচে গ্র্যান্ডফাদার দিয়ে অনেকে করেছেন ম্যাপিং, কেউ বাবাকে দিয়ে করেছে, কেউ মাকে দিয়ে করেছে, তাদের ডকুমেন্ট কোনটার ক্ষেত্রে কোনটায় আপলোড করবে কিছু নেই। তারপরে আছে এসআইআর এক্সট্রাক্ট লিস্ট, এইটা ওনার নাম অথবা ওনার সাথে যে লিঙ্ক আছে তার নামের যে পাতাটা আছে এসআইআর এর, সেই পাতাটার ওই অংশটাকে ওখানে আপলোড করতে হবে স্ক্যান করে। আবার কেউ কেউ বলছেন পাশে পিতা বা মাতা বা দাদু এরকম লিখে দিতে, আন্ডারলাইন করে, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার এরকম লিখে দিতে হবে। কিন্তু ওই পুরো বিষয়টার মধ্যে তেমন কোনো ক্ল্যারিটি নেই। এক্ষেত্রে যদি দেখা যায়, দুঃখের বিষয়, এক্ষেত্রে যদি আপনি কোনো আপনার বিএলওর কাছে জানতে চান যে আচ্ছা আমি কি অনলাইনে আমার অমুক ব্যক্তি ওরকম দূরে আছে, এটা কি আপলোড করে দিতে পারবো, সেক্ষেত্রেও বিএলওদের কাছেও কিন্তু সেই ধরনের কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন তখনও পর্যন্ত ছিল না যে তারা বলতে পারে এইভাবে আপলোড করো হয়ে যাবে, তোমার আপলোড প্রসেসটা অন্তত হবে। তাহলে এত এত কনফিউশন। এর আগেও তো এসআইআর অনলাইনে ছিল, তাহলে অনলাইনে করতে গেলে সমস্যা কি হচ্ছিল? তাহলে তুমি একটা প্রসেস তৈরি করলে, ধরা যাক একজন ব্যক্তি সে একটা প্রসেস তৈরি করলো, এবার সে নিজেই সেই প্রসেসটার মধ্যে নানান ধরনের সমস্যা তৈরি করে রেখে দিল। তাহলে আপনি মুখ্য নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন, আপনারা কি করলেন? ওই অনলাইন প্রসেসটা করলেন, ওই অনলাইন প্রসেসে আপলোড করা যেত, যে এসআইআর এর ডকুমেন্ট আপলোড করা যেত। তাহলে সেই আপলোডের প্রসেসের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছিল, যে যদি আপনার নাম আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে হবে না, 1 নম্বর। 2, আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম যদি আলাদা থাকে, আলাদা মিন্স যদি বানানে সামান্য অসঙ্গতি থাকে, যেমন আমার নাম প্রবীর রায়চৌধুরী, আমি আই লিখি, কোথাও আরো ওয়াই যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওটিপি আসবে না, মানে আপনার ওই প্রসেসটা হবে না। আবার ফোন নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলেও আবার ওটিপি আসবে না। তাহলে এতগুলো বাধা আছে, তাহলে অন্তত সেই ডকুমেন্ট আপলোডের প্রসেসটা তো অন্তত স্বচ্ছ করতে পারতেন, যে এইভাবে ডকুমেন্ট অন্তত আপলোড হোক, তারা করতে পারুক স্বচ্ছভাবে, তাহলে এই চাপটা অনেক কমে যেত। আবার এক্ষেত্রেও দেখুন এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির ওই পোর্টাল ওপেন করেছে, অ্যাপে অপশন দিয়েছে, সেখানেও সেই কনফিউশন যে কোন জায়গায় কোনটা আপলোড করবে কেউ, মানে সেইভাবে পুরো ক্লিয়ারলি সেটা বোঝা যাচ্ছে না। এবং একজন বিএলও, তার দিকটাও যদি দেখা হয় সে কত ধরনের জিনিসের উত্তর সে দেবে, এই সব মিলে একটা কনফিউশন অবস্থা। এবং এটা যদি চলতে থাকে তাহলে ফেব্রুয়ারির 14 তারিখের মধ্যে যদি ওই ফাইনাল লিস্ট না বেরোয়, এটা একটা সম্ভাবনার কথা বলছি, তাহলে সেই প্রসেসটা আরো এগিয়ে যাবে। কিন্তু মানে এখানেই তো 3 দিন এবং 10 দিন করে সময়সীমা যদি দেয়, এবং যে পরিমাণ গন্ডগোল চতুর্দিকে চলছে, তাহলে সেটা তো মার্চের দিকে চলে যাবে। তাহলে মার্চের দিকে চলে যাওয়ার পরে ওই যে এমসিসি বলা হয়, মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনের আচরণ বিধি, নির্বাচন ঘোষণা, এই সমস্ত প্রসেস যদি আরো পিছিয়ে যায় তাহলে নির্বাচনটা হবে কবে? এবং নির্বাচনটা যদি আরো পেছাতে থাকে তাহলে ওই শুভেন্দু অধিকারীর কথা মতো, বিরোধী দলনেতা তার কথা মতো, এবং আজকে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি যেটা বললেন যে নো এসআইআর নো ভোট, এটা যদি হয় তাহলে রাজ্যের যদি বিধানসভা গঠন না হয় তাহলে তো রাজ্য অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে। এইটা একটা জায়গা
যে আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে। তাহলে সেই হিয়ারিংটার দিকে আমাদেরও নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। কিন্তু এই সামগ্রিকভাবে মানুষের যে হয়রানিটা, রাজনৈতিক দল রাজনীতি করুন, কিন্তু সামগ্রিকভাবে মানুষের যারা মানে যাদের নাম অবৈধ থাকা উচিত না তাদের নাম অবশ্যই অবশ্যই করে বাদ যাক, কিন্তু যার নামটা আছে বা সামান্য ভুল ত্রুটির জন্য হয়তো এই ধরনের নোটিশ তারা পেয়েছেন, তাদের স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্বাচন কমিশন তাদের গাইড করুন, হেল্প করুন, যাতে তারা তাদের নিজস্ব অধিকারটা, হিয়ারিং এর অধিকারটা, যা বা নিজের নাম নিজের তথ্যকে জানার বোঝার এই যে অধিকারটা, সেইটা যাতে তারা একটু সুষ্ঠুভাবে করতে পারে। সঙ্গে এটাও মাথায় রাখুন, বহু মানুষ হসপিটালে থাকেন, বহু মানুষ দূরে থাকেন, বহু মানুষ আমাদের ভালো করে লেখাপড়া পড়ে উঠতে পারেন না, বহু মানুষ বয়স্ক। এই জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করবার চেষ্টা করুন। সুন্দর সিস্টেম তৈরি করবার মতো সময়সীমা হাতে আপনারা রাখেননি। এই মুহূর্তে কতটা পারবেন সেটা নিয়েও জনগণ যথেষ্ট চিন্তিত। তৎসত্ত্বেও জনগণও যেমন অসংখ্য সহযোগিতা করছে, নিজেদের সাথে প্রচুর বড় লাইনে দাঁড়াচ্ছে, তেমনি এইটুকু অনুরোধ নির্বাচন কমিশনের কাছেও, সব রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই অনুরোধটুকু আশা করব আপনারাও রাখবেন, যে এই মানুষ, সাধারণ মানুষ, তারা যেন একটু সুষ্ঠুভাবে গিয়ে হিয়ারিংটা করে আসতে পারে। নাম কাটা যাওয়া থাকা সে সমস্ত তো অবশ্যই আইন মাফিকই হবে বলে আমরা অন্তত মনে করি। তাহলে আগামী দিনে কিভাবে এই ঘটনা প্রবাহ এগোয় সেদিকে আমাদের যেমন নজর থাকবে, আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। নমস্কার।